স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। আয়ারল্যান্ডের বিপক্ষে শুধু জয় নয়, ডমিনেট করে জেতার লক্ষ্য লিটন কুমার দাসের। ব্যাটারদের অফর্ম নিয়ে খুব একটা চিন্তিত নন কাপ্তান, ফিল্ডিংয়ে উন্নতি দেখতে চান। সফররত দলের পক্ষে অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার জানিয়েছেন তারাও জয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না। চট্টগ্রামে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথমটা বৃহস্পতিবার সন্ধ্যা 6টায়। সাইফুল রূপকের প্রিভিউ রিপোর্ট। কাটার মাস্টার মোস্তাফিজ বাংলাদেশের কোনো ক্রিকেটারের যদি কোনো একটা ফরম্যাটে সেরা হওয়ার সুযোগ থাকে, মোস্তাফিজের আছে। সেরা বলতে হাইয়েস্ট উইকেট টেকার হওয়ার। ইন্টারন্যাশনাল টি-20তে মোস্তাফিজের এখন উইকেট 155টা। মোস্তাফিজের উপরে আরও 3 জন আছেন, 2 কিউই, সৌদি এবং সাউদি, তার উপর রাশিদ খান। এই সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজ যদি জ্বলে ওঠেন, তার কাটার, স্লোয়ার, তার মাথার খেলটা যদি ঠিকঠাক হয়, তাহলে মোস্তাফিজ যদি আর 3টা উইকেট তুলে নেন, তাহলেই সৌদিকে টপকে তার 158টা উইকেট হয়ে যাবে। তিনি লিস্টের 3 নম্বরে থাকবেন। আর আরও বেশি যদি জ্বলে ওঠেন, 3 ম্যাচে যদি তিনি 9টা উইকেট পান, তাহলে সাউদির সমান উইকেট হয়ে যাবে। 10 উইকেট পেলে ইন্টারন্যাশনাল টি-20তে হাইয়েস্ট উইকেট টেকারের যে লিস্ট, সাউদিকে টপকে 2-এ উঠে যাবেন। যদিও রাশিদ খান একটু দূরেই আছেন, 182টা উইকেট, মোস্তাফিজের 155টা উইকেট, 4 নম্বরে আছেন। ব্যক্তিগত মাইলস্টোনে মোস্তাফিজের একটা দারুণ সম্ভাবনা আছে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার। দলগত ভাবনাটা কি? ক্যাপ্টেন লিটন কুমার দাস এই আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ সিরিজে কি প্রাপ্তি চান? আমার মনে হয় তিনও সাইডে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা, ইমপ্রুভমেন্টের শেষ নেই। বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি, আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট হবে। এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। কদিন আগে চট্টগ্রামে ক্যারিবিয়ানদের কাছে 3 বার হোঁচট খাওয়া লিটনরা কি আইরিশদের পেয়ে সেই জ্বালা জুড়াবে? স্টার্লিংদের বাংলা ওয়াশ করেই কি ব্যাট বলের আদলে তৈরি ওই ট্রফিটা বগল দাবা করবেন কাপ্তান এলকেডি? অবশ্যই সম্ভব। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। পেস কি স্পিন, বোলারদের নিয়ে দুশ্চিন্তা কম। টিম ম্যানেজমেন্টের যত ভাবনা ব্যাটারদের নিয়ে। টপ কি মিডল, ধারাবাহিকতার বড্ড অভাব ওদের। ছন্দে ফেরার দারুণ মঞ্চ তৈরি চট্টলায়, কারণ আইরিশদের বোলিং অ্যাটাক তুলনামূলক দুর্বল। আমি খুব একটা ওয়ারিড না মিডল অর্ডার নিয়ে। অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট 2-1টা সিরিজে আমরা আশাস্বরূপ পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারে, বাট তারা সবাই প্রুভেন স্টিল। আমার মনে হয় ক্রিকেটিংয়ে কিছু কিছু সিরিজ যায়, 2-1টা প্লেয়ারের যে খারাপ যায়, তারা আবার বাউন্স ব্যাক করবে এবং আমি হোপফুলি যে তারা এই সিরিজেই ঘুরে দাঁড়াবে সবাই। ঢাকা টেস্টে 259 বল খেলে 71 রান তোলা কার্টিস ক্যাম্পার ঝড় তুলতে চান সাগর পারে। ধুমধারাক্কা ফরম্যাটে টাইগারদের চমকে দেওয়ার রসদ আছে ওদের। Every series we go into, we look to win them. Every game's a one-off game, and if we stick to our processes and do what we do normally. আন্তর্জাতিক টি-20তে 2 দলের 8 দেখায় টাইগাররা হেসেছে 5 বার। আইরিশদের 2 জয়ের একটা আবার এই চট্টগ্রামেই। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। অফ ফর্মের ব্যাটার দলের বাইরে থাকা শামীমকে নিয়ে নতুন বিতর্ক। বাঁহাতিকে টি-20 স্কোয়াডে না দেখে অবাক কাপ্তান লিটন দাস। চট্টগ্রামে প্রেস মিটে ক্ষোভ ঝেড়ে লিটন বললেন, তাকে না জানিয়ে শামীমকে বাদ দিয়েছে নির্বাচকরা। কেন শামীমকে চেয়েছেন লিটন, কি লাভ হতো দলে? চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সাইফুল রূপক। মাথার যে বুদ্ধিটা এসেছে, সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে খুব ভালো হতো, বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে। সাহসী এবং বোল্ড লিটন, তবে কি নির্বাচকরা মাথা খাটিয়ে দল গড়েন না, স্কোয়াড বানান না? লিপু এবং শান্ত নির্বাচক কমিটির 2 সদস্যের উপর বেশ চটলেন, শামীম ইস্যুতে চটলেন। কেন এমনটা বললেন লিটন কুমার দাস? আপনি যদি দেখেন এই টি-20 স্কোয়াডে ওপেনিংয়ে তানজিদ তামিম, ইমন বাদে আর ব্যাটারদের মধ্যে কেউই বাঁহাতি অপশন নেই। অর্থাৎ লিটন কুমার দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকির আলী অনিক, মাহিদুল অঙ্কন সবাই ডানহাতি ব্যাটার। এখন শামীম পাটোয়ারি থাকলে যেটা করা যেত, মাঝখানে যে কোনো জায়গায় তাকে ব্যাটিংয়ে নামানো যেত এবং সেটা লেফট রাইট কম্বিনেশনে কাজে লাগতো। আয়ারল্যান্ড দলে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আছেন, লেগ স্পিনার আছেন, তারা এই ডানহাতি ব্যাটারদের এগেনস্টে দুর্দান্ত পারফর্ম করতে পারেন এবং রান করাটাও কঠিন হতে পারে। এইসব চিন্তা করে হলেও নির্বাচকরা এই সিরিজে শামীম পাটোয়ারিকে রাখতে পারত। এই জন্যই এতটা চটলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস। ইনসাল্টিংয়ের জায়গা বলবো না, আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে, অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে, বাট ও টিমে থাকলে ভালো হতো। শামীম পাটোয়ারি অফ ফর্মে, সে চিন্তা করেই নির্বাচকরা তাকে বাদ দিয়ে মাহিদুল অঙ্কনকে এই সিরিজে সুযোগ দিয়েছে।
কারণ সবশেষ যে সিরিজ এই মাঠে খেলেছে ক্যারিবিয়ানদের বিপক্ষে, সেখানে 2 ম্যাচ খেলে মাত্র 2 রান করেছিলেন শামীম পাটোয়ারি। তবে ক্যাপ্টেনের যে চিন্তাটা, যে ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপ গেল 1 বছর ধরে শামীম পাটোয়ারি টি-20 দলে আছেন, বেশ কয়েকটা ভালো পারফরমেন্সও আছে, তাকে কেন্দ্র করে একটা ক্যাপ্টেনের চিন্তা ভাবনা আছে, যেহেতু তিনি বাহাতি একটা অপশন, পাশাপাশি অফ স্পিন বোলিংটাও আছে। সো এই সময়টাতে শামীম পাটোয়ারিকে বাদ দেওয়া মানে এই ক্রিকেটারের কনফিডেন্সটা আরও লো হয়ে যাবে। শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে, কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে 15টা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে। তাকে 2-3টা সিরিজ যখন পারফর্ম করবে না, তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত। আমি রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারিনি। ক্যাপ্টেন কোচের কোনো স্বাধীনতা নেই, কোনো পছন্দ নেই। এখন ক্যাপ্টেন কোচেরও তো প্ল্যান থাকতে পারে, তারা আসলে কোন প্রতিপক্ষের বিপক্ষে কাকে খেলালে তাদের আসলে সেই পারফরমেন্সটা বেরিয়ে আসবে বা দলের রেজাল্টে একটা ভালো ইম্প্যাক্ট পড়তে পারে, সেই চিন্তাটা কিন্তু ক্যাপ্টেন কোচ থেকে নির্বাচকরা নিচ্ছে না, যে কারণে অনেক ম্যাচে অনেক বেশি প্রবলেমও পড়তে পারে টিম বাংলাদেশ। তো লিটন কুমার দাস সেইটাও আক্ষেপ করেছেন যে ক্যাপ্টেন কোচের কাছে কোনো কিছু চাচ্ছে না, এবং এমন একটা বার্তাও দেওয়া হয়েছে যে সামনের দিনগুলোতে নির্বাচকরা যে দল দিবে সেই দল নিয়েই ক্যাপ্টেন কোচের প্ল্যান করতে হবে এবং বেস্ট ইলেভেনটা সাজাতে হবে। সাইফুল রূপক, 71, চট্টগ্রাম। বিপিএল নিয়ে বিসিবি মহাচাপে, অবস্থা একদমই লেজে গোবরে। প্লেয়ার্স অকশনের 3 দিন আগেও এক গাদা শঙ্কা। তবে অবস্থা যেমনই হোক, প্রয়োজনে নাকি 3টা দল নিজেই চালাবে বিসিবি। বিপিএল সিজন 12 শুরু হবে 19 ডিসেম্বর, ফাইনাল 16 জানুয়ারি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। ব্যস্ত আসতে পারেন, 3টা টিমও চালাবো, একদম দরকার হলে আপনাকে নিয়ে নিব। দিনের বড় খবর, চট্টগ্রামে লিটন দাসের বিস্ফোরক বক্তব্য। নির্বাচকরা ঢাকায় অনেকটাই দৌড়ের উপর, অথচ যাকে নিয়ে ক্রিকেট পাড়া উত্তপ্ত সেই শামীম পাটোয়ারিকে চিল মুডেই দেখা গেল হোম অফ ক্রিকেটে সাইক্লিংয়ে ব্যস্ত। লিটন, শামীম আর সিলেকশন প্যানেল বাদেও দিনটা আরেকটা কারণে বেশ গুরুত্বপূর্ণ ছিল। অনিশ্চিত বিপিএল এর ভবিষ্যৎ। আপডেট কি? 5 দল নিয়ে বিপিএল করার কথা বলে হুট করে কেন নিলামের 4 দিন আগে একটা টিম বাড়ানো হলো? কেন এখনো সব দলের কাছ থেকে আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে পারেনি বিসিবি? যাদের বিপিএল চালানোর কথা, কোথায় সেই আইএমজি? কত কত প্রশ্ন, অথচ যাদের ক্যামেরার লেন্সে দেখা যায় অহরহ সেই পরিচালকরা উধাও। সব চাপ যেন গভর্নিং কাউন্সিলের সদস্য সচিবের উপর। ওনারা সবাই ব্যস্ত। হ্যাঁ, এখন সবচেয়ে বেশি ব্যস্ততা মনে হয় বিপিএল নিয়েই থাকার কথা। হ্যাঁ, এখন আমাদের প্রেসিডেন্ট সাহেব যিনি চেয়ারম্যান, উনি তো জানেন ওমানে আছে, আর অন্যরা একটু ব্যস্ত বলে আসতে পারেনি। আমি আমারটা বলতে পারি ভাই, ওনাদের কথা, ওনারা ব্যস্ত আসতে পারেনি। ব্যস্ততা দেখিয়ে সব পরিচালক কি তবে গা ঢাকা দিয়েছে? আরও একটা জগা খিচুড়ির বিপিএল চোখ রাঙানি দিচ্ছে। নিলামের 3 দিন আগেও বিসিবি শঙ্কাতে। শেষ পর্যন্ত যাদের বিশ্বাস করে দল দেয়া হয়েছে তারা নিলামের টেবিলে বসতে পারবে? বিসিবি এখনো 2টা টিম নিয়ে সন্দেহে আছে। ব্যাকআপও ঠিক করা প্রয়োজনে বিসিবি নাকি 3টা টিম চালাবে একা। যেহেতু কোয়েশ্চেন করছেন, যে সেই জন্যই বলতেছি যে 2টো টিম, 4টা টিম একদম কাভার্ড। দুটো টিমে একটু ইয়াস, আপনারা যদি প্রমাণও দেখতে চান, উই আর ওপেন। খেলার আগে যদি আপনি ওই চেকগুলির টাকা না পাই, আমি ক্রিকেট বোর্ড, আমরা রেডি আছি, আমাদের টিম রেডি আছে যে আমরা টেক ওভার করে দেবো। 3টা টিমও চালাবো, একদম দরকার হলে আপনাকে নিয়ে নিব। হ্যাঁ ভাই, 5 বছরের পলিসি তো মিঠু ভাই 5 বছর বাইচে থাকবে নাকি আমি জানি নাকি। হ্যাঁ, তো 5 বছরটা ভাই, এই বছরটা আমরা জিনিসটা আপনারা বুঝতে পারবে, বুঝতে গেলে ইট ইজ নট আ পারফেক্ট সিনারিও। এটা তো অল অফ আস অ্যাগ্রি। মাঠের ক্রিকেট নিয়ে যতই শঙ্কা থাকুক, জাঁকজমকভাবেই হবে বিপিএল সিজন 12-এর ওপেনিং। সেখানেও অদ্ভুত এক সিদ্ধান্ত। এবার খেলা শুরু হবে সিলেট পর্ব দিয়ে, অথচ ওপেনিং হবে ঢাকাতে। কি থাকবে সেই আয়োজনে? একটু সব বলে দিলে আর আপনি তো কালকে আমার সাথে কথা বলবেন না। হ্যাঁ, ঠিক আছে, এটা হোক। আমিও জানি না, আমরা ডিজাইন করছি। নাহিয়ান বিন জসিম, 71।
ট্রাই নেশন নারী ফুটবল সিরিজে মালয়েশিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করলো বাংলাদেশ। ছন্ন ছাড়া ফুটবল উপহার দিল বাঘিনীরা। তবে কাঠগড়ায় কোচ পিটার বাটলারের কৌশল। যদিও ম্যাচ হারের দায়ে নিজের ঘাড়ে নিয়েছেন আফিদা, ঋতুপর্ণা চাকমাদের গুরু। তবে নিজের ট্যাকটিক্স থেকে এক চুলো নড়তে নারাজ বাটলার। হাসান সজীবের রিপোর্ট। আর মাত্র 3 মাস, তারপরই মেয়েদের এশিয়ান কাপ মিশন অস্ট্রেলিয়া। তার আগে মেয়েদের এই ধরনের ফুটবল দর্শকদের হতাশ করেছে। তবে ফুটবলারদের চাইতে দোষটা বেশি যাচ্ছে কোচ পিটার বাটলারের ঘাড়ে, কেননা তার সেই হাই লাইন ডিফেন্স। এর আগেও থাইল্যান্ডে বাংলাদেশ যখন 2টি ম্যাচ খেলতে গিয়েছিল, সেখানে 8টি গোল হজম করে। তখনই কিন্তু আলোচনা উঠেছিল কেন আফিদা, ঋতুপর্ণা চাকমাদের নিয়ে হাইলাইন ডিফেন্সে খেলাচ্ছেন কোচ পিটার বাটলার। তাকে নিয়ে সেই আলোচনা শেষ হতে না হতে এবার আরও একবার বাংলাদেশ যখন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা হারলো, তখন কিন্তু সেই আলোচনা আবারও উঠেছে। কোচ পিটার বাটলার ম্যাচ শেষে যখন সাংবাদিকদের সামনে গেলেন, তিনি কিন্তু আগেই জানতেন তাকে কি প্রশ্ন করা হবে, সেই হাই লাইন ডিফেন্স। তবে কোচ কিন্তু তার কথায় অটল, কোনোভাবেই তিনি তার এই কৌশল পরিবর্তন করবেন না। I know the reasons why one or two players weren't really at the races tonight. And I'm sure there's a few journalists in here, and I'm looking at one who also knows that as well. Yeah, you. কোচ পিটার বাটলার বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন। অনূর্ধ্ব 20 এবং সিনিয়র ফুটবলারদের তিনি এশিয়ান কাপের মূল মঞ্চে নিয়ে গেছেন, এজন্য কোচের ক্রেডিট দিতেই হয়। কিন্তু বাংলাদেশের ফুটবলারদের যে শারীরিক সক্ষমতা, বাংলাদেশের ফুটবলারদের যেভাবে বেড়ে ওঠা, তাতে কিন্তু হাইলাইন ডিফেন্সটা বেশ কঠিনই বটে। যেটা আমরা বারবার দেখতে পাচ্ছিলাম মালয়েশিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ খেলছিল, খুব সহজেই ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়ছিল এবং এই কৌশলের সঙ্গে কিন্তু তারা অভ্যস্ত নয়। এই সময় বাংলাদেশকে পরীক্ষা নিরীক্ষা কি খুব বেশি জরুরি? I'm here because I want to be here and I want to try and help Bangladesh football, unlike some people. বাংলাদেশের এই হারে দোষী সাব্যস্ত করা হচ্ছে কোচ পিটার বাটলারকে। তার হাইলাইন ডিফেন্সেই বাংলাদেশ হেরেছে, যেটা আসলে মনে করছেন অনেক বিশ্লেষক, ফুটবল সমর্থকেরা। একই সাথে মালয়েশিয়ান কোচ তিনিও কিন্তু মোটামুটি প্রেস কনফারেন্সে এসে সেটাই বললেন যে বাংলাদেশে আসার আগে তিনি ভিডিওতে ভালো মতো দেখেছেন বাংলাদেশের দুর্বলতা কোথায়। হাইলাইন ডিফেন্স যে বাংলাদেশ খেলছে, তাতে কিন্তু বাংলাদেশের উইক জোনটা ভালো মতো ফুটে এসেছে এবং সেটাই কাজে লাগিয়েছে মালয়েশিয়া। এবং এই গোলকে কোনোভাবে লাকি বলতে চান না মালয়েশিয়ান কোচ। I work a lot about that. It was not lucky. We are, like I speak now, we know, because we see the video about Bangladesh, that they play very high the first line, so they try to press. So our situation is all the time try to recover. When you recover the ball, one of your striker make diagonal, the winger, sorry, make diagonal, or maybe our striker come to open the line to the another to go to inside to enjoy that space. So this that happen. বাংলাদেশের পরবর্তী মিশন আজারবাইজান, যারা শক্তিমত্তায় বেশ এগিয়ে, শারীরিক সক্ষমতা কিংবা র্যাঙ্কিং দুই দিকে তারা এগিয়ে রয়েছে। যদিও কোচ পিটার বাটলার হয়তোবা সেই হাইলাইন ডিফেন্সে খেলেই জয় এনে দিতে চাইবেন এবং যে আলোচনাটা হচ্ছে সেটা বন্ধ করতে চাইবেন। তবে দিন শেষে একটা আলোচনা কিংবা প্রশ্ন থেকেই যায়, হাইলাইন ডিফেন্সে বাংলাদেশের মেয়েরা যেখানে অভ্যস্ত না, সেখানে কেন জোর করে ফুটবলারদের খেলানো হচ্ছে। হাসান সজীব, 71, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এএফসি এশিয়ান কাপে হ্যাট্রিক জয় পেল বাংলাদেশ। পরপর 3 ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল তুলে নিয়েছে দাপটে জয়, যার সবশেষটা শ্রীলঙ্কার বিপক্ষে 5-0 গোলের জয়। চীনের টংলিয়াংলং স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক খেলা বাংলাদেশের লিড দিতে অপেক্ষা করতে হয় ম্যাচে 24 মিনিট পর্যন্ত। ইকরামুলের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশ 5 মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে মানিকের গোলে। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে আরও 3 বার। 64 মিনিটে ফয়সাল করেন তৃতীয় গোল, আর 90 মিনিটের শেষ মুহূর্তে স্কোর শিটের নাম তোলেন বায়েজিদ বোস্তামি। যোগ করার সময় অধিনায়ক ফয়সাল আরও 1 গোল করলে 5-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। পুরোপুরিভাবে পরিকল্পনা অনুযায়ী খেলে এবং প্রথম থেকেই তারা আক্রমণাত্মক ফুটবল খেলে এবং পজিটিভ ফুটবল খেলে এবং সময়ের সাথে সাথে গোলের সুযোগও তৈরি করে এবং গোলগুলা কাজে লাগায় এবং তারা 90 মিনিটস ডমিনেটিং ফুটবল খেলে এবং পুরা ম্যাচটাই তাদের নিয়ন্ত্রণে রাখে এবং ফাইনালি আমরা 5-0 গোলে জয়লাভ করি। আজকে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।
জয়ের ধারায় এগিয়ে চলেছে বাংলাদেশ যুব হকি দল। চিলির পর এবার সুইজারল্যান্ডকে হারালো লাল সবুজরা বুধবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণ হকি স্টেডিয়ামে। যুব হকি বিশ্বকাপের শেষ অনুশীলন ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে 5-2 গোলের বড় জয় পেল যুবরা। 28 নভেম্বর থেকে চেন্নাই ও মাদুরাইয়ে শুরু হতে চলেছে অনূর্ধ্ব-21 হকি বিশ্বকাপ। যুব হকি বিশ্বকাপের আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ। পরপর 2 অনুশীলন ম্যাচে জয় পেল রকিবরা। সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করেছে হুজিফা, রকি এবং জয়। 24 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে এফ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া এবং ফ্রান্স। 29 নভেম্বর বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। দেশের ক্রীড়াঙ্গনে নারীদের লাঞ্ছনার শেষ কোথায়, আর কত বড় অপরাধ সামনে আসলে টনক নড়বে দায়িত্বশীলদের? জাহানারা আলমের অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি, কিন্তু অন্য ফেডারেশনের খবর কি? ক্রীড়াঙ্গন আদৌ নিরাপদ হবে তো নারীদের জন্য? এসব নানা সমস্যা নিয়ে বুধবার দেশের সাবেক ও বর্তমান অ্যাথলিটরা একসাথে প্রতিবাদ কর্মসূচি দিয়েছিল বিসিবির সামনে, যেখানে অ্যাথলিটরা নিজেদের নিরাপত্তার পাশাপাশি অভিযুক্তদের দায়িত্ব থেকে সরানোর জোর দাবি জানিয়েছে। সুস্থ পরিবেশে আবারও খেলায় ফিরতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে নারী অ্যাথলিটরা। অভিযুক্ত আছে তারা এখনো স্ব কর্মস্থানে বহাল আছে, তাদেরকে অবিলম্বে এই পদগুলো থেকে প্রত্যাহার করতে হবে। এটা আমাদের সকলের দাবি। আমরা সবাই জোরালোভাবে এই দাবি জানাচ্ছি। যে লোকটা এই ধরনের কাহিনী করছে আমাদের শুটিং ক্রীড়াঙ্গনে, আমি চাই এক কথায় জিএম হায়দার, উনাকে এক কথায় বহিষ্কার করা হোক, এক কথায় বহিষ্কার করা হোক। কারণ উনারা হচ্ছে আমাদের জন্য, আমরা ওনাদের জন্য না। প্রতিপক্ষকে আঘাত করেও বড় শাস্তির হাত থেকে রেহাই পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। 2026 ফিফা বিশ্বকাপের শুরু থেকে দেখা যাবে রোনালদো ম্যাজিক। এ যাত্রায় রক্ষা পেলেও ফিফা সতর্ক করে দিয়েছে পর্তুগিজ সুপারস্টারকে। কোহিনুর কণার রিপোর্ট। দুনিয়াতে একটু চালাক না হলে টেকা খুব কঠিন। হোয়াইট হাউসে ফর্মাল ডিনারে ডোনাল্ড ট্রাম্পের সাথে ক্রিস্টিয়ানো রোনালদোর সাক্ষাৎ। সেই অনুষ্ঠানে আবার উপস্থিত ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো। তার সপ্তাহ পেরোতে CR7 পেয়ে গেলেন ক্লিয়ারেন্স। কাকতালীয় নাকি যোগসাজশ? সে যাই হোক, 2026 বিশ্বকাপের শুরু থেকেই পাওয়া যাবে 1000 গোলের মাইলস্টোন ছোঁয়ার অপেক্ষায় থাকা বিশ্বসেরা এই ফুটবলারকে। 13 নভেম্বর বিশ্বকাপ বাছাই আয়ারল্যান্ডের বিপক্ষে ভালো ছেলে হয়ে খেলার ঘোষণা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আইরনি হলো, সেই ম্যাচে রোনালদো হয়ে গিয়েছিলেন ব্যাড বয়। 2 গোলে পিছিয়ে হতাশায় CR7। ম্যাচের এক পর্যায়ে আইরিশ ডিফেন্ডারের পিঠে কোড়ই মেরে বসেন রোনালদো। প্রথমে রেফারি দেখান হলুদ কার্ড, কিন্তু VAR-এ বদলে যায় সিদ্ধান্ত। পর্তুগালের জার্সিতে ক্যারিয়ারে প্রথমবার রোনালদো দেখেন লাল কার্ড। দেশের হয়ে 226 ম্যাচে এটিই তার প্রথম রেড কার্ড। এরপরই আলোচনা, কয় ম্যাচ নিষিদ্ধ হবেন পর্তুগিজ সুপারস্টার। ফিফা নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে আঘাত করলে শাস্তি হিসেবে মিলবে কমপক্ষে 3 ম্যাচ নিষেধাজ্ঞা। ক্যাডবেরি 6 নম্বর বিশ্বকাপের শুরুতেই কি রোনালদো থাকবেন সাইড লাইনে? সব দুশ্চিন্তার অবসান। ফিফা তার বিরুদ্ধে আনা অভিযোগ সেভাবে আমলেই নেয়নি। শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত, রোনালদোর এই আচরণ মাত্র 1 ম্যাচ নিষেধাজ্ঞার যোগ্য, যা তিনি বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে না খেলে কাটিয়েছেন। তবে হ্যাঁ, রেহাই পেলেও CR7-কে থাকতে হবে খুব সতর্ক। ফিফা জানিয়ে দিয়েছে, 1 বছরের প্রবেশন পিরিয়ডে রোনালদো যদি একই ধরনের গুরুতর কোনো অপরাধ করে বসেন, তবে স্থগিত রাখা 2 ম্যাচের নিষেধাজ্ঞা অটোমেটিক চালু হয়ে যাবে। বিশ্বকাপ বাছাই পর্ব উতরে রোনালদোর দল পৌঁছে গেছে মূল পর্বে। কোয়ালিফাইং রাউন্ডে CR7 গোল করেছেন 5টা। এরই মধ্যে হয়ে গেছেন বিশ্বকাপ বাছাইয়ের হাইয়েস্ট স্কোরার। সেই রোনালদো বিশ্ব মঞ্চে কি করতে পারেন তার একটা ডেমো বোধহয় দেখিয়ে গেছেন আল নাসরের হয়ে সম্প্রতি বাইসাইকেল কিকে গোল করে। আসছে যুক্তরাষ্ট্র, কানাডা আর মেক্সিকো বিশ্বকাপও রোনালদো কিকের অপেক্ষায়। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।